নরেন্দ্র মোদী ছোটবেলায় চা বিক্রি করতেন। আমরা গর্ববোধ করেছিলাম যে যিনি চা বিক্রি করেন তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই তো ভারতবর্ষের গণতন্ত্রের সৌন্দর্য। এই দেশ যে কাউকে প্রধানমন্ত্রী বানাতে পারেন, কিন্তু দেশের মানুষ কেন তাকে প্রধানমন্ত্রী করলো? এটা ভেবে যে লোকটা এক সময় চা বিক্রি করেছে সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে গরিবের কষ্টটা বুঝবে ওই আসনে বসে। কেন? কারণ সে নিজে একদিন গরিব ছিল। চলে আসুন মমতা ব্যানার্জি। ছোটবেলায় বিনা চিকিৎসায় বাবাকে হারিয়েছেন। দুধের ডিপোতে কাজ করতেন, মাস গেলে ৪৫ টাকা পেতেন। সেই ৪৫ টাকা দিয়ে তৎকালীন সময় ভাই বোনদের পড়াশোনা করিয়েছেন। তাহলে নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন, দিদি দুধের ডিপোতে বসতেন, ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। দুজনেরই শুরুটা এক, দুজনেই গরিবের কষ্ট দেখেছেন। মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, কিন্তু সিংহাসনে বসার পর দুজন দুভাবে বদলে গেল। সেই উদাহরণটাই আপনাদের সামনে দেব। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, হয়েই নিজের জন্য একটা স্যুট কিনলেন, জ্যাকেট। এখানে কেউ পরে আছে ওরম জ্যাকেট? না, নেই। ওই জ্যাকেটটা কিনলেন। একটা জ্যাকেটের দাম কত জানেন? 10 লাখ টাকা একটা জ্যাকেট। আপনি বলবেন ওতে কি সোনা আছে? হ্যাঁ, এই আমার পাঞ্জাবিটা দেখছেন সুতোর কাজ করা, মোদিজির পাঞ্জাবি। ওই জ্যাকেটটার মধ্যে এরকম সুতোর কাজ নয়, সোনার কাজে লেখা মোদি 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 লেখা। আমি আপনাদের প্রশ্ন করছি, বুকে হাত রেখে বলুন তো, যে লোকটা একসময় এত গরিব ছিল যে নাকি চা বিক্রি করতো, গরিবের কষ্ট বুঝবে বলে দেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছে, সে কখনো 10 লাখের স্যুট পরতে পারে? পারে না। এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদীর বুকে একটা পেন থাকে, টিভিতে দেখবেন। আর যদি মনে হয় আমার একটা তথ্য মিথ্যা, ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে, বিজেপির লোকেরা আমার নামে কেস করবেন। নরেন্দ্র মোদীর বুকে একটা পেন থাকে, দেখবেন যে পেনটা টিভিতে দেখা যায়, গোজা থাকে। এই একটা পেনের দাম কত জানেন? আমরা তো বাড়িতে অগ্নিজেল ব্যবহার করি, 3 টাকা, কালি শেষ হয়ে যায় ফেলে দিই। আমার 3 টাকার পেনেও ক লিখলে কই হয়, এ লিখলে এই হয়। কিন্তু নরেন্দ্র মোদীর পেনটার দাম, একটা কলমের দাম 1,75,000 টাকা নরেন্দ্র মোদীর বুক পকেটে আছে। এখানেই শেষ নয়, হঠাৎ একদিন মোদিজি ঠিক করলেন নিজের জন্য একটা প্লেন কিনবেন। আমরা কেউ বাইক কিনি কষ্ট করে টাকা জমিয়ে, কেউ সাইকেল কিনি, কোনো দাদা টোটো নাবান, কেউ অটো নাবান। মোদিজির এসব ছোটোখাটো শখ নয়, প্লেন কিনবেন। খুব ভালো। আমেরিকাতে অর্ডার গেল, মোদিজির জন্য এরোপ্লেন লাগবে। তো অর্ডার, এরোপ্লেনের দাম কত না, একটা এরোপ্লেন মোদিজি কিনলেন নিজের জন্য, যার দাম সরকারের টাকা থেকে খরচ করলেন 8,000 কোটি টাকা। 8,000 কোটি মানে কি মায়লা দাদারা? 8-এর পরে আমি যদি শূন্য বসাতে শুরু করি, আমার বয়স 75 হয়ে যাবে, শূন্য শেষ হবে না। বুঝছেন? 8,000 কোটি। যে লোকটা 10 লাখের স্যুট পরে, 1,75,000-এর পেন ব্যবহার করে, 8,000 কোটির প্লেন ব্যবহার করে, সেই লোকটা আর যাই হোক গরিবের কষ্ট কি বুঝতে পারে? কিন্তু এখানেই শেষ নয়। আচ্ছা, আমার দিদি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার দিদিও চাইলে 8,000 কোটি দিয়ে একটা প্লেন কিনতে পারত। যদি প্রধানমন্ত্রী কিনতে পারে, মুখ্যমন্ত্রীও কিনতে পারে, তারও সরকারের টাকা আছে। কিন্তু তফাৎটা কোথায় হলো মায়েরা? নরেন্দ্র মোদী যখন 8,000 কোটি খরচ করে নিজের জন্য একটা প্লেন কিনলো, আমার দিদি তখন ওই 8,000 কোটি খরচ করে নিজের জন্য প্লেন না কিনে ওই টাকাটা বাংলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারে ভাগ করে দিল। এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো এই নেত্রীর দল করি। আর বদলটা কোথায়? তাহলে মোদিজি ছিল চা বিক্রেতা, গরিব, সেখান থেকে প্রধানমন্ত্রী হয়, 10 লাখের স্যুট, 1,75,000-এর পেন, 8,000 কোটির প্লেন। আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল, আজও সেই হাওয়াই চপ্পল। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে সাদা শাড়ি, আজও সেই সাদা শাড়ি। তিনিও তো মোদির মতো পারতেন পাড়ে সোনা বসাতে, সোনা বসিয়ে লিখতে মমতা মমতা শাড়ির পাড়ে। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে টালির চাল, আজও সেই টালির চাল। তাহলে আমার দিদি সাদা শাড়িতেই রইল, টালির চালেই রইল, আর মোদি প্রধানমন্ত্রী হয়ে বদলে গেল। সেই কারণেই তো মোদিজি আম্বানি আদানিদের দালালি করে আজকের দিনে। গরিব মানুষের কথা ভাবে না, মধ্যবিত্তের কথা ভাবে না, এবং ভাবে না বলেই জিনিসপত্রের এত দাম বাড়ায় যেন গরিবরা না খেয়ে মরে। কোনোদিন দেখেছেন মোদিজিকে গরিবদের কথা ভাবতে, মধ্যবিত্তের কথা ভেবে কিছু করতে? করোনার সময় যখন লকডাউন করে দিয়েছিলেন, আজকের দিনে শোনা যাচ্ছে তখন যে ভ্যাকসিনটা দিয়েছিলেন ওই ভ্যাকসিনে নাকি কত রকম রোগ হচ্ছে। কিন্তু সেই ভ্যাকসিনটা নেওয়ার পর সবাই সার্টিফিকেট পেয়েছিলেন, মনে আছে? ওই সার্টিফিকেটে মোদিজির থোবড়া ছিল এত বড়, মনে আছে তো? মোদিজি
ওই সার্টিফিকেটটা তো দিলেন সবাইকে ভ্যাকসিনটা নেওয়ার পর আপনার নিজের থোবড়া বসিয়ে। তো ওই ভ্যাকসিনটা নেওয়ার পর যারা যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের ডাক্তারের সার্টিফিকেটও আপনার থোবড়াটা দেবেন তো? কোভিশিল্ড, আমি নিজে কোভিশিল্ড নিয়েছি, আমার শোনার পর থেকে ভয় ঢুকে গেছে, কি হবে কি জানি, কদিন বাঁচবো। এই কোভিশিল্ডে নাকি বিভিন্ন প্রবলেম হচ্ছে। হয়ে গেল, এক একটা জায়গায় এক এক রকম সর্বনাশ করে রেখেছে এই মানুষটা। তো এই জন্যই সরকার বদলের দরকার। কিন্তু সরকার বদল অনেক বড় বিষয়। আমাদের তমলুকের মাটিতে বসে, এই বুথে বসে, এই বাজারে বসে আমাদের অত ভাবার দরকার নেই। আমাদের শুধু একটাই কাজ, আমরা আমাদের বুথে গিয়ে তৃণমূল কংগ্রেসের বোতামটায় ভোট দেব, যেন আমার বাংলার একটা পার্টি, সেই পার্টিটা লোকসভায় গিয়ে বাংলার স্বার্থে আওয়াজ তুলতে পারে। কেন্দ্রে যাদেরই সরকার আসুক না কেন, যদি ইন্ডিয়া জোটের আসে সোনায় সোহাগা, আর যদি নাও আসে তাতেও কিছু যায় আসে না, অন্তত বাংলার আওয়াজটা দিল্লির বুকে বাড়বে। এইটা ভেবেই ভোট দিতে হবে। আর শেষ কথায় ফিরি, আমি আপনাদের প্রার্থী। এত কথা বলার পর শেষে এটা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তমলুক লোকসভা কেন্দ্রে। দিদি আমাকে পাঠিয়েছেন। দিদি আমাকে যখন টিকিট দেন তখন একটা কথা বলেছিলেন, বলছো দেবাংশু, আমি 29 বছর বয়সে প্রথম টিকিট পেয়েছিলাম, ভোটে দাঁড়িয়েছিলাম, আর আমি প্রথমবার ভোটে দাঁড়িয়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম। আমি যদি 29 বছর বয়সে ভোটে দাঁড়িয়ে সোমনাথ চ্যাটার্জিকে হারাতে পারি, তবে তুইও 28 বছর বয়সে ওই শয়তান বিচারপতিটাকে হারাতে পারবি। আমি সেদিনকে দিদিকে বলেছিলাম, দিদি তুমি নিশ্চিন্ত থাকো, তোমার হাতে তমলুক তুলে দেবই। এখন মায়েরা দাদারা, দিদিকে বড় মুখ করে যে কথাটা দিয়েছি সেটা যেন রাখতে পারি, আপনারাও কিন্তু একটু দেখে নেবেন। আগামী 25 তারিখ সকাল সকাল 2 নম্বর বোতাম, জোড়া ফুলের বোতামটা টিপে খেলা হবে, হ্যাঁ খেলা হবে, করছি পরে। 2 নম্বর বোতামটা টিপে আমাকে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। আমি কিন্তু মায়েরা ভোট ভিক্ষা চাইতে আসিনি। কেন ভিক্ষা চাইতে আসিনি জানেন? কারণ ভিক্ষার মালের ফেরত হয় না। আপনি কাউকে ভিক্ষা দিলে আশা রাখেন সেটা ফেরত পাবেন? কোনোদিন ফেরত হবে না। তাই আমি ভিক্ষা চাইতে আসিনি। কারণ দিব্যেন্দু অধিকারীকেও ভোট ভিক্ষা দিয়েছিলেন, নিয়ে যে সেই কেটে পড়েছে আর আসেনি। দিব্যেন্দুকে দেখেছেন শেষ 5 বছরে? দেখেননি, আমি শিওর। তো দিব্যেন্দুও তো বিজেপির এমপি গত 4 বছর ধরে, কারণ দাদার সাথে ওরও দেহ বিজেপিতে চলে গেছিলো, মন বিজেপিতে চলে গেছিলো। তো সেই দিব্যেন্দু, তাকে যেমন দেখতে পাননি বিজেপির এমপি হিসাবে, তেমন অভিজিৎ গাঙ্গুলিকেও যদি ভোটে যেতান তাকেও দেখতে পাবেন না। কারণ বিজেপির এমপি মানে কি তো দিব্যেন্দুকে দেখে বুঝে গিয়েছেন। নতুন করে অভিজিৎকে দিয়ে টেস্ট করে লাভটা কি? বাকি রইল আমার ভোটের কথা। ভোট ভিক্ষা চাইতে আসিনি, কারণ ভিক্ষার মালের ফেরত হয় না। আমারও কোনো দায়বদ্ধতা থাকবে না আপনাদের প্রতি যদি আমাকে ভিক্ষা দিয়ে ভাগিয়ে দেন। তাই আমি আপনাদের কাছে ভোটটা ধার হিসাবে চাইতে এসেছি। কেন? কারণ ধারের জিনিসের সুদ সমেত ফেরত হয়। আপনি যদি আমায় 100 টাকা ধার দেন, আমাকে 3 মাস পরে তো 120 টাকা দিতে হবে, 20 টাকা এক্সট্রা। তা আপনারা আমায় ভোটটা ধার হিসাবে দিন, একটা কাজ করুন। তা আপনারা ভোটটা যদি ধার হিসাবে আমায় দেন, ওটা আমি নিয়ে যাব, আমাকে তো সুদ গুনতে হবে। সেই সুদটা কি? সেই সুদটা হচ্ছে উন্নয়ন, সেই সুদটা হচ্ছে কাজ। আর সেই উন্নয়নের সুদে আসলে আপনাদেরকে 5 বছরে ভোটের দামটা মিটিয়ে দেবো মায়েরা দাদারা। সেই জন্য তৃণমূল কংগ্রেসের স্লোগান, আমাদের স্লোগান, ভিক্ষা নয় চাইছি ঋণ, জোড়া ফুলে ভোট দিন। এই স্লোগান নিয়েই আমরা এগোচ্ছি আগামী নির্বাচনে। আর শেষ, খুব ভালো থাকবেন, প্রণাম নেবেন, আমার আশীর্বাদ করবেন। হ্যাঁ খেলা হবে বলছি। বিজেপি কিন্তু ভোটের আগের দিন পয়সা দিতে আসবে, 2000, 5000, 10,000। কিন্তু ওই পয়সা যদি বিজেপি দিতে আসে সবাই নিয়ে নেবেন। কেন নিয়ে নেবেন? ওটা আপনারই পয়সা। এই গ্যাসের দাম, কেবিলের পেছনে নতুন সেট টপ বক্স গুঁজে, কেরোসিন তেলে, সর্ষের তেল, ওই টাকা আপনার থেকেই লুটেছে। ফলে ওটা তো আপনারই টাকা, ওটা আপনি নিয়ে নেবেন। নিয়ে ভোটের দিন সকালবেলা বিজেপির দেওয়া পয়সা দিয়ে বাড়িতে খাসির মাংস রান্না করবেন, বাড়ির সবাই খাবেন। খেয়ে ইভিএম মেশিনের সামনে ভোটটা যখন দিতে যাবেন, প্রথমে 1 নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন, কিন্তু টিপবেন না, শুধু আঙুলটা নেবেন। নিয়ে মনে মনে বলবেন গ্যাসের দাম 1200, কিন্তু টিপবেন না। 1 নম্বরের কাছে আঙুলটা রাখবেন, তারপর মনে মনে বলবেন কেরোসিন তেল 100, তারপরে বলবেন সর্ষের তেল 150, টিপবেন না। তারপর 2 নম্বর বোতামের কাছে আঙুলটা নিয়ে আসবেন, আঙুলটা নিয়ে বুকে হাত রাখবেন, আর মনে মনে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী থেকে বাচ্চাদের মিড ডে মিল চিন্তা করবেন। করে নিজের বুকে হাত রেখে, নিজের বুকে হাত রাখবেন, হাত রেখে বলবেন লাভ ছাড়া ক্ষতি নাই,
দিদি ছাড়া গতি নাই বলে জোড়া ফুলটা টিপে দিয়ে বাড়িতে চলে আসবেন। বিজেপি আপনাদের 10 বছর ধাপ্পা দিয়েছে, আপনি ওদের একদিন ধাপ্পা দেবেন, এটাই হবে আপনার ওদের প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ। তাই আমি আশা নিয়েই যাচ্ছি, আপনাদের আশীর্বাদ পাবো, ভালোবাসা পাবো, 2 নম্বর বোতাম টিপে আপনারা সমর্থন করবেন। এবার যে কাকিমা